আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে মাল্টি থ্রেডিং টপিকসটা মোটামুটি শুধু জাভাতে না, যে কোনো অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই মাল্টি থ্রেডিং থাকে, সাপোর্ট করে। তো মাল্টি থ্রেডিং টপিকসটা সম্বন্ধে তোমরা অলরেডি পরিচিত থাকার কথা। অপারেটিং সিস্টেম বা কম্পিউটার আর্কিটেকচার এসব সাবজেক্টে অলরেডি মাল্টি থ্রেডিং, মাল্টিটাস্কিং এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা অলরেডি। সো সংক্ষেপে আমি একটু ওভারভিউ দিয়ে নিই। তো মাল্টিটাস্কিং বলতে আসলে আমরা কি বুঝি? একসাথে অনেকগুলা কাজ করা, ঠিক আছে? তো মেইনলি মাল্টিটাস্কিং এর কথাটা কেন আসতেছে? বিকজ ইনিশিয়ালি আমাদের কম্পিউটারগুলো ছিল সিঙ্গেল, একটাই প্রসেসর থাকতো। সো একটা প্রসেসর মানে এট এ টাইম সে একটাই ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে। বাট আমাদের আসলে সময়ের সাথে সাথে, আমাদের ডিমান্ড বাড়ার সাথে সাথে আমাদের অনেকগুলা কাজ একসাথে করা লাগে। কারণ একটাই ইনস্ট্রাকশন সে যদি এক্সিকিউট করে এট এ টাইম, তাহলে আমি কিন্তু একাধিক কাজ করতে পারবো না। যেমন আমি একই সাথে গান শুনতেছি, একই সাথে টাইপিং করতেছি, একই সাথে হয়তো ব্রাউজিং করতেছি, অনেক কিছুই করতেছি, ব্যাকগ্রাউন্ডে হয়তো ডাউনলোডও চলছে, এরকম বিভিন্ন টাস্ক একসাথে করা পসিবল। সো এই মাল্টিটাস্কিংটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে গিয়ে প্রসেস বেসড মাল্টিটাস্কিং, আর একটা হচ্ছে গিয়ে থ্রেড বেসড মাল্টিটাস্কিং। ওকে, তো প্রসেস বেসড মাল্টিটাস্কিংটা কি? আমি এতক্ষণ পর্যন্ত যেগুলোর উদাহরণ দিলাম সবগুলোই ছিল প্রসেস বেসড মাল্টিটাস্কিং। যেমন আমি টাইপ করতেছি ওয়ার্ডে, গান শুনতেছি হয়তো মিডিয়া প্লেয়ারে, ডাউনলোড হচ্ছে হয়তো ব্যাকগ্রাউন্ডে আমার কোনো ব্রাউজারে। তো প্রত্যেকটা ডিফারেন্ট আলাদা আলাদা সেপারেট প্রসেস। সো প্রসেস বেসড মাল্টিটাস্কিং, ঠিক আছে, আলাদা আলাদা প্রোগ্রাম। আর যেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে থ্রেড বেসড মাল্টিটাস্কিং। সো থ্রেড কি আমরা আসতেছি নেক্সটে। ফার্স্ট অফ অল আগে প্রসেস বেসড এর সমস্যাটা আমরা বলে নিই। যেহেতু আলাদা আলাদা করে প্রোগ্রাম হচ্ছে গিয়ে প্রসেস বেসড মাল্টিটাস্কিং এ ইউজ হয়, আমাদের কম্পিউটারে দুইটাই ইউজ হয়। তো এই যে আমি এখন রেকর্ড করতেছি, আমার অলরেডি পাওয়ার পয়েন্ট ছাড়া, এবং রেকর্ড করতেছি রেকর্ডিং আরেকটা প্রোগ্রাম ইউজ করে। সো আমি অলরেডি মাল্টিটাস্কিং করছি। তো যদিও আমার কম্পিউটারে প্রসেসরের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, 8টা প্রসেসর আছে, বাট 8টা প্রসেসর হইলেও 8টা প্রসেসর কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু 8টা না, আরো অনেক বেশি চলতেছে। আমি জাস্ট দুইটা প্রোগ্রামের কথা তোমাদেরকে মেনশন করলাম, বাট বিহাইন্ড দ্য সিন ওএস কিন্তু নিজেই অনেক কিছু চালাচ্ছে, ঠিক আছে। সে কিন্তু নেটওয়ার্কের ইয়াটা চেক করতেছে, টাইম আপডেট করতেছে, এছাড়াও নানা ধরনেরই তোমরা যদি সিস্টেম ম্যানেজারে যাও বা টাস্ক ম্যানেজারে যাও, তাহলে দেখবা কারেন্টলি রানিং প্রসেসের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, অ্যাটলিস্ট 30-40টা তো হবেই। কিন্তু তোমাদের কম্পিউটারের প্রসেসর সর্বোচ্চ 8টা থাকতে পারে, সেটা আবার ভার্চুয়ালাইজ করে 16টাও হইতে পারে, বাট এর চেয়ে বেশি না। সো যাই হোক, আমরা মাল্টি প্রসেসিং করতেছি অলরেডি। সো মাল্টি প্রসেসিং দিয়ে সবকিছু সলিউশন করা যায় না কেন, বা কেন করব না আমরা মাল্টি প্রসেসিং দিয়ে? বিকজ আমরা যখন একটা টাস্ক করব, একই কাজের জন্য আসলে কয়েকটা প্রোগ্রাম চালানোর কোনো মানে হয় না। কারণ একটা প্রোগ্রাম চালাতে হলে, তোমরা ওএস বা কম্পিউটার আর্কিটেকচারে পড়ে আসো, একটা প্রোগ্রাম লোড করতে হলে তাকে প্রথমে একটা শিডিউলিং করতে হবে, মেমোরি দিতে হবে, তাকে কিছু র্যামের কিছু অংশ দিতে হবে, স্টোরেজ থেকে তাকে নিয়ে আসতে হবে, বিভিন্ন জিনিস, সবকিছু মিলে জিনিসটা হয়ে যায় একটা হেভি ওয়েট জিনিস, যেটার কারণে এটার পারফরমেন্স, আমার কম্পিউটারের পারফরমেন্স একটু কমতে থাকে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমরা প্রসেস বেসড মাল্টিটাস্কিং করব না, এরকম কিছু না। প্রসেস বেসড মাল্টিটাস্কিং আমাদেরকে করতেই হবে, বাট যেখানে আমার অ্যাভয়েড করা পসিবল আমরা সেটা অ্যাভয়েড করব। ওকে, সো চলে আসি থ্রেড বেসড মাল্টিটাস্কিং এর। তো আগে জানতে হবে থ্রেড জিনিসটা কি। থ্রেডটা হচ্ছে এখানে যেটা লেখা আছে যে স্মলেস্ট ডিসপ্যাচেবল কোড। ওকে, স্মলেস্ট ডিসপ্যাচেবল কোড, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আমরা তো জানি বিভিন্ন আমাদের কোডকে আমরা বিভিন্ন ব্লকে ভাগ করে ফেলি। তো ওই ব্লক কোডের মধ্যে যেই কোডটা ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারবে, ঠিক আছে, অন্য কোনো কিছুর সাপোর্ট ছাড়া অথবা অন্য কোনো কিছুর সাথে ডিপেন্ডেন্ট না হয়ে নিজেই রান করতে পারবে, একটা ছোট্ট কাজ করে ফেলতে পারবে, সেটাকে আমরা থ্রেড বলি। কাইন্ড অফ ফাংশনের মতো। ফাংশন কি করে? নিজে একটা কাজ করে একটা রেজাল্ট জমা দেয়। বাট এখানে থ্রেডের মধ্যে একটা এডিশনাল জিনিস হচ্ছে গিয়ে, সে অন্য কিছুর উপর ডিপেন্ডেন্টও না, মানে অন্য কে কি করতেছে না করতেছে সেটা না, সে আলাদা থ্রেডে রান করবে, আলাদাভাবে রান করবে, আলাদা প্রসেসিংটা তার আলাদা হবে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে একটা নতুন প্রসেস ক্রিয়েট করার চেয়ে একটা নতুন থ্রেড ক্রিয়েট করাটা অনেক লাইট ওয়েট। বিকজ থ্রেড কি করে, একটা প্রসেসের ভিতরেই কিন্তু থ্রেড হয়, মানে একটা প্রোগ্রামের বিভিন্ন থ্রেড হইতে পারে।
সো একটা প্রোগ্রামের ভিতরে যখন বিভিন্ন থ্রেড হয় তখন সে অ্যাকচুয়ালি ওই আগের প্রোগ্রামের যে মেমোরি ছিল বা বিভিন্ন রিসোর্স ছিল সে ওইগুলাই ইউজ করে, সো তাকে নতুন করে অ্যালোকেট করে দেওয়া লাগে না। তো যাই হোক, একটু ফার্দারে গেলে আমরা এটা বুঝতে পারবো। নেক্সটে আমি অলরেডি এই কথাগুলো বলে ফেলছি যে থ্রেড বেস যদি হয় তাহলে সেটা অলওয়েজ লাইট ওয়েট হবে, বিকজ আমাকে নতুন করে প্রসেস ক্রিয়েশনের মতো নতুন কোনো কাজ করা লাগতেছে না, থ্রেডটা প্রসেসের ভিতরেই ক্রিয়েট হয়, দ্যাট ইজ ওয়াই এটা লাইট ওয়েট। এবং এটা দুইটা প্রসেসের মধ্যে কমিউনিকেশন কস্ট বেশি, বিকজ দুইটা প্রসেস বা দুইটা প্রোগ্রাম যখন রান হয় আমাদের মেমোরিতে তখন তাদের মধ্যে একটা ফায়ারওয়াল টাইপের জিনিস থাকে, মানে একজন আরেকজনের মানে সিকিউরিটি রিলেটেড ব্যাপার থাকে, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে হলে ওএস এর মাধ্যমে একটা সিকিউর ব্রিজ তৈরি করে কমিউনিকেশন করতে হবে। বাট যখন মাল্টি থ্রেড হবে তাহলে একটা প্রসেসের ভিতরেই যেহেতু অনেকগুলো থ্রেড থাকে, তো তারা ইজিলি নিজেদের সাথে কমিউনিকেট করতে পারে এবং তারা তো শেয়ার্ড স্পেস ইউজ করেই, সো কমিউনিকেশনটা আরো ইজি হয়ে যায়। সো আসি ফার্স্টেই আসলে সিঙ্গেল থ্রেডেড সিস্টেম। সো আমরা এতদিন পর্যন্ত যা কোড করে আসছি সবগুলোই কিন্তু ছিল সিঙ্গেল থ্রেডেড সিস্টেম। আমরা মাল্টি থ্রেডিং বা থ্রেডিংটা এখন পড়তেছি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমরা এতদিন কোনো থ্রেড ইউজই করি নাই। বিহাইন্ড দ্য সিন কিন্তু একটা সিঙ্গেল থ্রেড অলরেডি আমাদের ইউজ হচ্ছিল সব সময়। আমরা যে মেইন ফাংশনটা ইউজ করি এটা অবশ্যই একটা মেইন থ্রেডের ভিতরে রান করে, ঠিক আছে? সো এই যে মেইন থ্রেডের ভিতরে রান করে আমি যে কথাটা বললাম এটা আসলে তোমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করার দরকার নাই, তোমরা চাইলেই চেক করে দেখতে পারো। থ্রেড নামে একটা ক্লাস আছে, থ্রেড, এটা দিয়ে আমি যে কোনো থ্রেডের অবজেক্টকে হোল্ড করতে পারি। তো এইখানে আমি থ্রেড ক্লাসের মধ্যে একটা স্ট্যাটিক মেথড আছে কারেন্ট থ্রেড। সো এনি টাইম যদি তুমি থ্রেড ডট কারেন্ট থ্রেড এটাকে কল করো তাহলে কারেন্টলি রানিং যে থ্রেড আছে সেটা পাওয়া যাবে। অলওয়েজ কিন্তু কারেন্টলি রানিং থ্রেডটাই পাওয়া যায়, ঠিক আছে? সো এই থ্রেডটা আমি একটা দেখলাম যে কারেন্টলি কোন থ্রেড রানিং আছে সেটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি প্রিন্ট করে দিলাম যে টি ডট গেট নেম। সো কারেন্টলি রানিং যে থ্রেড তার নামটা আমি একটু জানতে চাইলাম প্রোগ্রামের কাছে। তো সে আমাকে বলল যে কারেন্টলি রানিং থ্রেডের নাম হচ্ছে মেইন থ্রেড, ঠিক আছে? সো আমি যদি আরো থ্রেড তৈরি করি তখন প্রত্যেকটা থ্রেডের আলাদা আলাদা নাম থাকবে, বাট এট এনি টাইম তুমি যদি তোমার সিঙ্গেল থ্রেডেড সিস্টেমে এই জিনিসটা রান করো অথবা মেইন ফাংশন থেকে তুমি যখনই এই কোডটা রান করবে যে একটা কারেন্ট থ্রেডটা নিয়ে কারেন্ট থ্রেডকে প্রিন্ট করতে চাইবে তখন অলওয়েজ সে মেইনই দেখাবে, বিকজ তুমি মেইন থ্রেডের ভিতরে আছো। এখনো আমরা নতুন কোনো থ্রেড তৈরি করি নাই, তাই স্টিল আমাদের প্রোগ্রামটা হচ্ছে কি একটা সিঙ্গেল থ্রেডেড সিস্টেম। ওকে, সো সিঙ্গেল থ্রেডেড সিস্টেমে আসলে কি হচ্ছে যখন আমি মাল্টি থ্রেডিং করব না, তখন যেটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়ালি প্রোগ্রামটা রান হচ্ছে। সিকোয়েন্সিয়ালি প্রোগ্রামটা রান হচ্ছে মানে কি, আমি তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল তৈরি করে রাখছি দেখানোর জন্য। সে এইখানে আমি একটা ক্লাস তৈরি করছি থ্রেড টিউটোরিয়াল। সো থ্রেড টিউটোরিয়ালের মধ্যে দুইটা ফাংশন আছে, মেথড আছে, জাস্ট বেসিক মেথড। একটা নাম সামথিং এর মধ্যে 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করতেছে, আর আরেকটা নাম দিয়েছি সামথিং এলস, সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট করতেছে 100 থেকে 105 পর্যন্ত। তো জাস্ট দুইটা সিম্পল মেথড। তো আমি যেটা করতে চাচ্ছি এখানে এসে থ্রেড টিউটোরিয়াল তৈরি করে জাস্ট দুইটা মেথডকে কল করে দিচ্ছি। আচ্ছা, সো এখন যেটা হবে প্রথমে হচ্ছে কি 19 নাম্বার লাইন এক্সিকিউট করার পরে 20 নাম্বার লাইনে যখন আসবে 20 নাম্বার লাইন থেকে চলে যাবে ওই মেথডের মধ্যে। এই মেথডটা এখানে 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার ব্যাক করে আসবে 21 নাম্বার লাইনে, সেখানে গিয়ে আবার 100 থেকে 105 পর্যন্ত প্রিন্ট করবে। সো জিনিসটা হবে সিকোয়েন্সিয়ালি, কখনোই তোমার 20 নাম্বার লাইনের আগে 21 নাম্বার লাইন এক্সিকিউট করবে না, অথবা 20 নাম্বার লাইনের ভিতরে বলা আছে যে 1 থেকে 5 কত পর্যন্ত বলা, হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করো, আর এখানে বলা আছে 100 থেকে 105 পর্যন্ত প্রিন্ট করো। দুইটা কখনোই ওভারল্যাপ করবে না। 1 থেকে 5 প্রিন্ট করার পরেই অলওয়েজ তুমি যেভাবেই রান করো না কেন 1 থেকে 5 প্রিন্ট করার পরেই 100 থেকে 105 প্রিন্ট করবে, বিকজ এটা সিঙ্গেল থ্রেডেড সিস্টেম। সিকোয়েন্সিয়ালি একটা কমান্ড শেষ না হইলে আরেকটা কমান্ড কখনোই শুরু হবে না। ওকে, তো এই হচ্ছে কি আমাদের সিঙ্গেল থ্রেডেড সিস্টেম।
যখন আমরা মাল্টি থ্রেডেড সিস্টেমে চলে যাব তখন কি হবে, একটা মেইন থ্রেড থেকে যে কোনো সময়ে আমরা বিভিন্ন থ্রেড এখানে আলাদা করে দেব। থ্রেড 1, থ্রেড এ, থ্রেড বি, থ্রেড সি। সো এখানে থ্রেড এ, থ্রেড বি, থ্রেড সি দিয়ে কি বোঝানো হচ্ছে, নির্দিষ্ট আলাদা আলাদা কোডের ব্লক যারা ইন্ডিপেন্ডেন্টলি রান করবে। ঠিক আছে, মনে করো এখানে থ্রেড এর মধ্যে আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে বলছি, আর থ্রেড বি এর মধ্যে আমি 100 থেকে 105 পর্যন্ত প্রিন্ট করতে বলছি। তখন কি হবে, তখন যেটা হবে একই সাথে 1, 2, 3, 4, 5 প্রিন্ট হবে, এদিকে 100, 101, 102 এভাবে 105 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু আমরা মাল্টি থ্রেডেড সিস্টেমের মাধ্যমে করতে পারি, এবং এই এক্সাম্পলটা আমি দেখাবো, সেম প্রোগ্রামটাকে আমি 2টা থ্রেডে রান করে তোমাদেরকে দেখাবো। তো তার আগে একটু থিওরিটিক্যাল কথাবার্তা শেষ করে আসি। সো আই হোপ থ্রেড কিভাবে কাজ করতেছে সেটা আমরা বুঝতে পারছি। এভাবে একাধিক থ্রেড আমরা একসাথে রান করতে পারি, তখন কোডগুলো প্যারালালি রান করবে, একটা আরেকটার জন্য ওয়েট করবে না, বাট স্টিল আমরা চাইলেও ওয়েট করাইতে পারি। যেমন এখানে আমরা দেখতেছি থ্রেড এ আর থ্রেড বি এর মাঝখানে কিছু তীর চিহ্ন দেওয়া আছে, মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছে সামহাউ। ওকে, সো এই থ্রেড ক্লাসের মধ্যে কিছু মেথডস আছে, যেমন মনে করো গেট নেম, এটা অলরেডি আমরা ইউজ করছি। গেট প্রায়োরিটি আছে, ইজ এলাইভ, জয়েন, রান, স্লিপ, স্টার্ট, প্রত্যেকটা নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। আপাতত জাস্ট নামগুলো দেখায় রাখলাম আর কি। দেন একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে গিয়ে একটা থ্রেডের লাইফ সাইকেল। সো আমরা কোড করার আগে একটু জেনে নিতে হবে যে থ্রেডটা কোন কোন স্টেটের মধ্য দিয়ে যায়। মোটামুটি 5টা স্টেট আছে একটা থ্রেডের জন্য। সো একটা থ্রেড যখন আমরা ক্রিয়েট করি তখন সে থাকে নিউ স্টেটে। ঠিক আছে, জাস্ট থ্রেডের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, শুরুতেই নিউ স্টেটে, এটা বেশিক্ষণ নিউ স্টেটে থাকে না। এর মানে হচ্ছে গিয়ে থ্রেডটা এখনো মানে রান করার মতো হয় নাই, জাস্ট নট নিউলি ক্রিয়েটেড। ঠিক আছে, এই নিউলি ক্রিয়েটেডের সাথে সাথে সিস্টেম তাকে তার বিভিন্ন ধরনের রিসোর্স লাগলে বা তার যা যা নিড আছে সিমিলার সেই জিনিসগুলো দিয়ে দিবে। এই গ্রাফটা দেখতে বা চার্টটা দেখতে তোমাদের প্রসেস এর স্টেটের লাইফ সাইকেলের মতোই মনে হচ্ছে। তোমরা ওএস এ এই প্রসেস লাইফ সাইকেলটা পড়ে আসার কথা আর কি। তো মোটামুটি সেমই। তো এখানেও একই কাজ হচ্ছে যে নতুন ক্রিয়েট হয়েছে, তারপরে তার রিসোর্স পাওয়ার পরে সে যাচ্ছে রানেবল স্টেটে। ঠিক আছে, রানেবল স্টেটে যাওয়ার পরে, রানেবল স্টেট মানে হচ্ছে গিয়ে হি ইজ রেডি। ঠিক আছে, হি ইজ না, আমরা বলবো ইট ইজ রেডি। সো ইট ইজ কমপ্লিটলি রেডি টু রান, বাট নট রানিং। এখনো সে রান করতেছে না, সে রান করার জন্য রেডি হয়ে আছে। জাস্ট প্রসেসর তাকে, মানে প্রসেসর যদি অ্যাসাইন করে দেওয়া হয়, তার ইনস্ট্রাকশন পায়, সাথে সাথে সে রানিং স্টেটে চলে যাবে। আবার রানিং থাকা অবস্থায় একটা কাজ হইতে পারে যে রান করতে করতে তার কাজ শেষ, সে টার্মিনেট হয়ে গেল, অথবা সে নন রানেবল বা ব্লক স্টেটে চলে যেতে পারে বা ওয়েটিং স্টেটে চলে যেতে পারে অন্য কোনো একটা ইভেন্ট হওয়ার আশায়। ঠিক আছে, যে হয়তো তার কোনো একটা কাজে কোনো একটা ইনপুট আউটপুট ইভেন্ট লাগবে বা কোনো একটা কারণে তাকে বন্ধ করে রাখা আছে, সো সে রানিং থেকে নন রানেবলে চলে যাবে। নন রানেবল থেকে যখন তার ওয়েটিংটা শেষ হয়ে যাবে, মনে করো সে এখন আবার কাজ করার, মানে তার যেটা দরকার ছিল, যেটার জন্য সে ওয়েট করতেছিল, এটা হয়ে গেছে। সো সে আবার কি করবে, ডিরেক্ট রানিং এ যেতে পারবে না, তাকে আবার রানেবল স্টেটে যেতে হবে, রানেবল স্টেট থেকে রানিং এ আসতে হবে, বিকজ এখানে একটু শিডিউলিং এর ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে থ্রেড লাইফ সাইকেল। এখানে আসলে খুব বেশি এক্সপ্লেন করার কিছু নাই, যেহেতু আমি অলরেডি বললাম যে এটা প্রসেস লাইফ সাইকেলের সাথে একেবারেই সিমিলার। জাস্ট প্রসেসের জায়গায় থ্রেড লেখা আছে, স্টেটগুলোর নাম রানেবল, রানিং এভাবে দেওয়া আছে। প্রসেস লাইফ সাইকেলে হয়তো ছিল ওয়েটিং, তারপরে এরকমই কিছু একটা ছিল আর কি। ওকে, দেন আরেকটা থিওরি হচ্ছে কি থ্রেড প্রায়োরিটিজ। থ্রেড, প্রত্যেকটা থ্রেডেরই একটা প্রায়োরিটি থাকে। যেমন আমরা আমাদের মেইন থ্রেডটা যেরকম দেখে আসছিলাম, আমি যদি এখানে জাস্ট, যেমন এখানে আমি যদি মেইন থ্রেডের এখানে যদি আমি থ্রেডের প্রায়োরিটিটা দেখতে চাই, তাহলে আমরা এভাবে দেখতে পারবো যে প্রায়োরিটি 5। তো প্রায়োরিটি থাকে 1 থেকে 10 পর্যন্ত প্রায়োরিটি থাকে। এটা আবার 3টা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করা যায়। মেইন প্রায়োরিটি মানে 1, ম্যাক্স প্রায়োরিটি মানে 10, আর নর্ম প্রায়োরিটি বা নর্মাল প্রায়োরিটি মানে 5। আমরা এই 3টা কনস্ট্যান্ট দিয়েও দিতে পারি অথবা প্রকাশ করতে পারি, অথবা 1 থেকে 10 এর মধ্যে যে কোনো নাম্বার দিয়েও প্রকাশ করতে পারি।
তো প্রায়োরিটির মানে কি? প্রায়োরিটির মানে হচ্ছে কি, আমি জাস্ট একটা থ্রেডকে একটা আইডিয়া করে একটা প্রায়োরিটি দিয়ে দিলাম। ওএস এটার উপরে একটা ধারণা পাবে যে এই থ্রেডটার ইম্পর্টেন্স কতটুকু। ওকে, সো ওএস যখন শিডিউলিং করবে তখন এই জিনিসটা সে মাথায় রাখবে। বাট অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি থ্রেডের প্রায়োরিটি দেওয়ার মানে এই না যে যেটাকে 10 প্রায়োরিটি দিলাম সেটা সবার আগে রান করবে। ঠিক আছে, প্রায়োরিটি দিলেই সে যে আসলে ফার্স্ট এক্সিকিউট হবে এরকম কিছুই না। ওএস সেটা ডিসাইড করবে। তাকে ডিসাইড করার জন্য আমি একটা প্যারামিটার জাস্ট অ্যাড করে দিয়েছি। এখন দেখবো থ্রেড কিভাবে তৈরি করতে হয়। সো থ্রেড তৈরি করার জন্য বেসিক্যালি দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে কি, থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে করা যায়, অথবা রানেবল নামে একটা ইন্টারফেস আছে সেটাকে ইমপ্লিমেন্ট করেও করা যায়। বাট আমরা যেরকম আগে সুইংয়ে দেখেছিলাম যে একটা ক্লাসকে প্রাইভেট ক্লাস হিসাবে, ইনার ক্লাস হিসাবে, অ্যানোনিমাস ক্লাস হিসাবে অথবা ল্যামডা এক্সপ্রেশন হিসাবে ডিফাইন করা যায়, ওইভাবেও করা যাবে। বাট মেইনলি আগে হচ্ছে ডিফাইন করতে হবে যে আমি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করব নাকি রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করব। তো আমরা শুরু করব রানেবল ইন্টারফেস দিয়ে। সেটার জন্য কি করতে হবে, রানেবল ইন্টারফেসে একটা মাত্র মেথড আছে যেটার নাম হচ্ছে রান। ওই মেথডটাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, দেন একটা থ্রেড অবজেক্ট বানাইতে হবে। আমরা ডিরেক্ট কোডে চলে যাই। আমাদের যে কোডটা ছিল থ্রেড টিউটোরিয়ালের, এখান থেকে আমরা দুইটা মেথড কল করছিলাম। তো এখানে আমি আপাতত হচ্ছে গিয়ে একটা ইনার ক্লাস হোক আউটার ক্লাস হোক, আমি আউটার ক্লাসে তৈরি করতেছি একটা জাস্ট ক্লাস। এই ক্লাসটাকে জাস্ট ওই জাভা অ্যাপ্লিকেশনের ভিতরে দিয়ে দিলে ইনার ক্লাস হয়ে যেত। সো ডাজন্ট ম্যাটার, আমি নর্মালি একটা ক্লাস তৈরি করে দেখাচ্ছি। নাম দিলাম মাই রানেবল ইমপ্লিমেন্টস রানেবল। সো এটাই হচ্ছে কি কেস, যে আমাকে রানেবল নামে একটা ইন্টারফেস আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি যদি এটাকে করে দেই, দিয়ে দিলাম। তো অলরেডি আমি দেখতে পারতেছি আমাদের একটাই মেথড আছে, এই মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে সামথিং আর সামথিং এলস নামে দুইটা মেথড আছে, দুইটা মেথডকে আমি আলাদা আলাদাভাবে রান করতে। তো সামথিংটাকে আমি অন্য একটা থ্রেডে রান করব। দ্যাট ইজ ওয়াই এখানে আমাকে ছোট্ট কিছু ফাংশনালিটি আনতে হবে। আমি রানেবলের মধ্যে এই অবজেক্টটা পাঠিয়ে দিতে যাচ্ছি, এই যে টিটি, তাহলে ওইখান থেকে আমি সামথিংকে কল করব রানেবলের ভিতর থেকে। সো তাই বলে একটা আমি থ্রেড টিউটোরিয়ালের একটা অবজেক্ট নিলাম, ওই টিটি এর আপাতত রেখে দিলাম। আর এখানে মাই রানেবলের একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম, জাস্ট পাস করলে যেন এই ভ্যালুটা সেট হয়ে যায়। আর রান থেকে আমি যেটা করব, টিটি ডট সামথিং এটাকে কল করে দিলাম। দ্যাটস অল। জাস্ট আমি আমার রানেবলের যে ইমপ্লিমেন্টেশন আছে ওইখানে থেকে আমি বললাম যে এই মেথডটাকে কল করো। এখানে আমি আসলে ফর লুপ দিয়েও করতে পারতাম, জাস্ট আমি এক্সাম্পলটা সেম রাখার জন্য। তো এইখানে ডিরেক্টলি আমি টিটি ডট সামথিংকে কল না করে এখানে আমি যেটা করব, মাই রানেবলের অবজেক্টটাকে ক্রিয়েট করব, আর এর নাম দিলাম ইকুয়াল টু নিউ মাই রানেবল। এখানে আমি অবজেক্টটাকে পাস করে দিলাম যাতে সে এটাকে রান করাইতে পারে। এখন মাই রানেবল এটা হচ্ছে কি রানেবল ইন্টারফেসের একটা অবজেক্ট ইমপ্লিমেন্টেশন। সে কিন্তু ডিরেক্টলি থ্রেড হিসেবে কাজ করতে পারে না, তাকে যেটা করতে হয় একটা থ্রেড ক্রিয়েট করতে হয় আলাদা করে। থ্রেড সে নাম দিলাম টি ইজ ইকুয়াল টু নিউ থ্রেড। ওইটার মধ্যে রানেবলের অবজেক্টটাকে পাস করতে হয়, তাহলে সেটাকে দিয়ে সে কাজ করে। সো আর এন কে এখানে পাস করে দিলাম, প্লাস আরো একটা এখানে দিতে পারবো আমরা, যেটা নাম দিলাম চাইল্ড স্ট্রিং। তো এটা হচ্ছে থ্রেডের নাম, যেভাবে আমাদের মেইন থ্রেডের নাম ছিল মেইন। সো আমি আমার থ্রেডের নাম দিলাম চাইল্ড। থ্রেডের ভিতরে কিভাবে কাজ করবে সেটা এই রানেবলের অবজেক্টের মধ্যে বলা আছে। ওকে, এখন আমি রান করি, হোপফুলি কিছু একটা আমরা দেখতে পারবো। বাট সবসময় যে সেম হবে তা না। সরি, আমি ছোট্ট একটা জিনিস ভুল করে আসছি, যে আমি থ্রেড তৈরি করার পরও থ্রেডটা স্টার্ট করতে ভুলে গেছি। থ্রেড অবশ্যই স্টার্ট করে আসতে হবে। দেন এগেইন আমি রান করছি, এই যে দেখো সামথিং 1 লাইন 100, সামথিং 2, সামথিং 3 লাইন 101 দুইটা মিক্স আপ হয়ে গেছে, মানে একটা আরেকটার জন্য ওয়েট করে নাই।
ঠিক আছে, বিকজ 22 নাম্বার লাইনে যেটা বলা হয়েছে থ্রেডটাকে স্টার্ট করো, থ্রেডটা স্টার্ট হওয়া মানে হচ্ছে কি ওইখানে সামথিং নামের মেথডটা কল হবে, সামথিং মেথডের ভিতরে বলা আছে সামথিং 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করো, এবং একই সাথে পরবর্তী লাইনে এটা স্টার্ট করে দেওয়ার সাথে সাথে সে পরবর্তী লাইনে চলে যাবে, মানে 30 নাম্বার লাইনে চলে যাবে। ওইখানে বলতেছে যে আরো একটা মেথড আছে সামথিং এলস, ওইটা রান করে দাও। সো সামথিং এলসটা রান হচ্ছে আমার মেইন থ্রেডের ভিতরে। আমি নতুন করে এটার জন্য আলাদা কোনো থ্রেড বানাইনি, বাট সামথিংটার জন্য আমি নতুন করে একটা থ্রেড বানাইছি। তো এখানে আমি চাইলে আমার এখানে যদি আমি ওইটা দিয়ে দিতাম, সে thread t is equal to thread dot current thread, এটা দিয়ে আমি এখানে লিখে দিতে পারতাম inside t dot get name plus thread। এই কথাটা সেম করে আমি এটার মধ্যে লিখে দেই। অবশ্যই এখানে থ্রেডটাকে ক্রিয়েট করতে হবে। ওকে, সো এখন যদি আমি আবার প্রোগ্রামটা রান করি তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। এই যে দেখো, লাইন 100 যখন লেখা আছে তখন বলতেছে যে মেইন থ্রেডের ভিতরে, আবার সামথিং 1 যখন লেখা আছে তখন বলতেছে চাইল্ড থ্রেডের ভিতরে। সো আমি দুইটা থ্রেডকে ডিস্টিংগুইশ করতে পারতেছি। এবং আরো একটা জিনিস খেয়াল করতে পারো যে আগেরবার যখন রান করছিলাম তখন সামথিং 1টা আগে ছিল, লাইন 100টা পরে ছিল। তো এই জিনিসটা আসলে তুমি ডিসাইড করতে পারবে না, এটা সম্পূর্ণ ওএস এর উপরে ডিপেন্ড করতেছে, তোমার রিসোর্সের উপর ডিপেন্ড করতেছে, কতটুকু ফাস্টার প্রসেসর, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। যেহেতু আমি একটা থ্রেডকে আলাদা করে দিয়ে দিচ্ছি মেইন থ্রেডের থেকে, ওই থ্রেডটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। সো কখন কাজ করবে এইটা ডিপেন্ড করতেছে কতটুকু ফাস্ট আমার প্রসেসর, কতটুকু দ্রুত শিফট করতে পারতেছে এগুলোর উপরে। সো তুমি ফিক্স ভাবে ধরে নিতে পারবে না যে কোনটা আগে করবে কোনটা পরে করবে। সো এখানে আরো একটা ছোট্ট মজার ব্যাপার দেখানো যায়, যেটা হচ্ছে কি আমি থ্রেডকে চাইলে স্লিপ করে দিতে পারি। যেমন থ্রেড ডট স্লিপ নামে একটা ফাংশন আছে। তো এখানে মনে করো 1000 দেওয়া মানে হচ্ছে গিয়ে 1 সেকেন্ডের জন্য থ্রেডটা পজ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, যে থ্রেডই হোক। তো এর জন্য আবার ইন্টারাপ্টেড এক্সেপশন নামে একটা এক্সেপশন আছে। সো এটাকে আমার হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এই যে ইন্টারাপ্টেড এক্সেপশন। সিমিলারলি এটা প্রিন্ট করার পরে এখানেও আমি একটা স্লিপ দিয়ে দিই। তো সামথিং এলস কে বললাম যে তুমি হাফ সেকেন্ডের জন্য স্লিপ করবা, এটাকেও সেম ভাবে দিয়ে দিলাম এক্সেপশন হ্যান্ডলিং। ওকে, এবার যদি আমি থ্রেডটা রান করি তাহলে দেখবো সাথে সাথে সবকিছু প্রিন্ট হয় নাই, ধীরে ধীরে হচ্ছে। তো এটাকে আসলে 1 সেকেন্ড না দিয়ে 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি দিতাম তাহলে আরো ধীরে ধীরে হইতো। তোমরা এটা চেক করে দেখতে পারো। সো জাস্ট আমি একটা থ্রেডকে আটকে দেখলাম আর কি। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে একটা রানেবল ইন্টারফেসের মাধ্যমে এই থ্রেডটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, সো এই যে আমি যেটা বলছিলাম যে রানেবল ইন্টারফেসের মাধ্যমে করলাম, যে আমি মাইরানেবল নামে একটা ক্লাস তৈরি করছি, এটা ইনার ক্লাসও হইতে পারতো। দ্যাট মিনস এটা এইভাবে একটা ইনার ক্লাস হইতে পারতো, বাট ইনার ক্লাস হইলে এখানে ছোট্ট একটা প্রবলেম আছে, স্ট্যাটিক কিওয়ার্ডটা নিয়ে প্রবলেম হয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই সে এটাকে পাচ্ছে না, ক্লাসটা স্ট্যাটিক না হইলে হইতো না। তো অন্য কোনো জায়গায় যদি হয় তাহলে ইনার ক্লাস কাজ করবে। আবার এটাও করা যেতে পারে যে এইখানে যেই অপশনটা আমাদের ছিল অ্যানোনিমাস ক্লাস, সেটা আমরা করতে পারি নিউ রানেবল। এই যে নিউ রানেবল দিয়ে অ্যানোনিমাস ক্লাসটা আমরা তৈরি করতে পারি, এবং এইখানে আমরা বলে দিলাম টিটি ডট সামথিং। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম কাজটাই করবে। সরি, এই যে রানেবল অবজেক্টটা এটা তো আসলে নাই, আমি তো ওই রানেবল মাই রানেবল নামে কোনো ক্লাস তো এখন আর নাই, তাই এরর দেখাচ্ছিল। আমি তো এখন একটা অ্যানোনিমাস ক্লাস দিয়েছি। সো অ্যানোনিমাস ক্লাস দিয়ে এভাবে করা পসিবল। ঠিক আছে, তো আমি আর ফুল আউটপুটটা দেখাচ্ছি না। তো এইভাবে হবে। আপাতত এই যে থ্রেডের এটা পুরোটাই আমি ডিলিট করে দিচ্ছি। মনে রাখতে হবে থ্রেড স্টার্ট না করলে থ্রেড কিন্তু কাজ করবে না।
তো এই গেল ফার্স্ট একটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে থ্রেড করা। আরেকটা আমরা দেখছি যেটা হচ্ছে গিয়ে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করা। তো সেম ভাবে আমি করতে পারি ক্লাস মাই থ্রেড এক্সটেন্ডস থ্রেড, ঠিক আছে। সো এই কেসে কি হবে, এই কেসেও সেম আমি আগের মতো ওই একটা নিয়ে আসি, আমার যেটা দরকার সেটা নিয়ে আসলাম, মাই থ্রেড এক্স্যাক্টলি একটা দিয়ে দিলাম। এবং এখানেও যেটা করতে হবে রেট অফ ওভাররাইড করলাম পাবলিক ভয়েড রানকে। কোনো পার্থক্য নাই, এখানে আমি টিটি ডট সামথিং কল করে দিলাম, একই জিনিস, জাস্ট এখানে দেখো রানেবলের জায়গায় এক্সটেন্ড করছি থ্রেডটা। আর এইখানে জাস্ট ছোট্ট একটা পার্থক্য হবে, যেহেতু আগে রানেবল অবজেক্ট ছিল সেটা দিয়ে আমি থ্রেড বানানো লাগছে, এখানে আমাকে নতুন করে আর থ্রেড বানানো লাগবে না। আমি যদি এখানে মাই থ্রেড ডিরেক্টলি দিই মাই থ্রেডই আসবে। সো এটার নাম দিলাম টি নিউ মাই থ্রেড, টিটি পাস করে দিলাম, শেষ। এখন টি ডট স্টার্ট, ঠিক আছে। সো একই আসবে অ্যান্সারে। এখানে দেখো থ্রেড 0 আসতেছে চাইল্ডের জায়গায়, বিকজ এখানে আমি কোনো নাম দেইনি, আমি নাম দিয়ে দিতে পারতাম। এখানে আমি এভাবে নাম দিতে পারতাম সুপারের মধ্যে চাইল্ড প্লে করে দিতে পারতাম, তখন আবার চাইল্ডই আসতো, ঠিক আছে। এক্স্যাক্টলি আগের মতোই আউটপুটটা আসছে। এবং এইটাকেও আমি আবার ওই যে নিউ থ্রেড এখানে দিয়ে আবার অ্যানোনিমাস ক্লাস হিসেবে ডিক্লেয়ার করতে পারতাম, ঠিক আছে। এখানেও অ্যানোনিমাস ক্লাস হিসেবে করা যাইতো। তো এটা আর কি তোমরা প্র্যাকটিস করে দেখবা। তো এখানে দেখো ছোট্ট একটা পার্থক্য হয়েছে, জাস্ট এইখানে কিন্তু এক লাইন কম লেখা লাগতেছে যদি আমি থ্রেড এক্সটেন্ড করি, আর যদি রানেবলকে ইমপ্লিমেন্ট করতাম তাহলে এক লাইন বেশি লেখা লাগতো। তো আসলে দুইভাবে করার যে উপায়টা দেখানো হলো, দুইভাবে করলে কি সুবিধা হয় আর কি অসুবিধা হয়, সেটা হচ্ছে কি আমাদের নেক্সট আলোচনা বিষয়, যে কোনটাকে আমরা চুজ করব। ওকে, তো যখন আমরা এক্সটেন্ড করলে দেখা যাচ্ছে কিছু সুবিধা আছে, কিন্তু অসুবিধা যেটা দেখা দিচ্ছে যে কোনো একটা ক্লাসকে যখন তুমি এক্সটেন্ড করবা তখন কিন্তু একটা ক্লাসকেই এক্সটেন্ড করা যায়, একাধিক ক্লাসকে এক্সটেন্ড করা যায় না। তার মানে আমি যদি আমার ক্লাসটাকে এক্সটেন্ড করে ফেলি থ্রেড দিয়ে, তাহলে এখানে যদি আমি অন্য কিছু কাজও করতে চাই, অন্য কোনো ধরনের কাজ আছে বা কোন ধরনের ইনহেরিটেন্স থাকে, তো সেটা আর পসিবল হবে না। বাট আমি যদি রানেবলকে ইমপ্লিমেন্ট করতে চাই, আমি আসলে জানি যে আমরা যতটা ইচ্ছা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা যায়, তখন আবার অন্য কিছুকে এক্সটেন্ডও করা যায়, একই সাথে ইমপ্লিমেন্টও করা যায়, এক্সটেন্ডও করা যায়। সো এরকম যদি হয় যে তুমি জে ফ্রেমের একটা ক্লাস বানাইতে চাচ্ছ, সো এক্সটেন্ড করছো জে ফ্রেমকে, কিন্তু ওইখানে আবার থ্রেডেরও কিছু কাজ থাকবে, সো ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ, তখন তুমি রানেবলকে ইমপ্লিমেন্ট করে দিবা, একই সাথে তুমি হয়তো অ্যাকশন লিসনারকেও ইমপ্লিমেন্ট করতে পারো। সো দ্যাট ইজ ওয়াই এক্সটেন্ড করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করলে তোমার একটা অপশন বেশি থাকে, ইনহেরিটেন্সের অপশনটা থাকে। প্লাস এক্সটেন্ড করলে যেটা হয়, এই মাই থ্রেড নামে আমি যে ক্লাসটা বানাইছি, এই ক্লাসটা কিন্তু নিজেই একটা থ্রেড, যেহেতু সে থ্রেডকে এক্সটেন্ড করছে। সো এইখানে কিন্তু আমি মেইন থ্রেডকে ম্যানিপুলেট করতে পারবো। বাট আগে যেটা ছিল, রানেবল একটা ইন্টারফেসের মধ্যে শুধু রান মেথড ছাড়া তুমি অন্য কিছুতে কিন্তু কোনো ধরনের ম্যানিপুলেট করতে পারবে না, কারণ থ্রেডটা আলাদা, থ্রেডের মধ্যে জাস্ট আমি ওই ইন্টারফেসের অবজেক্টটাকে পাস করছি। সো এইখানে একটা বিগ ইস্যু হয়ে যায় যে তুমি যদি ওইভাবে এক্সপিরিয়েন্স না থাকো বা তোমার ইন্টেনশন না থাকে, ওভাররাইড করার কারণে কিন্তু থ্রেড ক্লাসের অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। দ্যাট ইজ ওয়াই সেফ হচ্ছে রানেবলকে ইমপ্লিমেন্ট করা। বাট তারপরেও তোমার যদি মনে হয় যে না, আমার কাছে বেটার মনে হচ্ছে যে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করা, তাহলে আমার কাছে অনেক বেশি পাওয়ার থাকে, আমার কাছে চেঞ্জ করার অপশন থাকে, সেটাও তোমার লজিক হইতে পারে যে এই জন্য আমি থ্রেড ক্লাসকে বেশি প্রেফার করি। বাট নর্মালি প্রোগ্রামাররা রানেবল ইন্টারফেসটাকেই প্রেফার করে। সো এই স্লিপ মেথডটা থ্রেড ক্লাসের একটা স্ট্যাটিক মেথড, তো এটার ইউজ কিন্তু আমরা অলরেডি আমাদের কোডে ইউজ করে ফেলেছি। স্লিপ মেথডের কাজ হচ্ছে গিয়ে, স্লিপ মেথড একটা ইন্টিজার ইনপুট নেয়, এটা হচ্ছে গিয়ে সে মিলি সেকেন্ডে। সো 500 মিলি সেকেন্ড মানে হচ্ছে গিয়ে হাফ সেকেন্ড। দ্যাট মিনস সে কারেন্ট যে থ্রেডটা আছে, অলওয়েজ কারেন্ট থ্রেড, তুমি কিন্তু নির্দিষ্ট কোনো থ্রেড বলে দিতে পারবে না, যেখানে থ্রেড ডট স্লিপ লেখা থাকবে ওইখানে এসেই আমার ওই কারেন্ট থ্রেডটা
যতক্ষণের জন্য দেওয়া থাকবে ততক্ষণের জন্য স্লিপে চলে যাবে, দ্যাট মিন্স পজ হয়ে যাবে, থ্রেডটা কাজটা একটু বন্ধ করে দিবে যতক্ষণ তুমি বলবা ততক্ষণের জন্য, ঠিক আছে? ওকে, আর স্লিপ মেথডটা ইউজ করতে চাইলে অবশ্যই ইন্টারাপ্টেড এক্সেপশন নামে একটা এক্সেপশন আছে, এটাকে হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ তোমার কোডে এরর দেখা দেবে। সো নেক্সট স্লাইডে যাই আমরা। ক্যান উই স্টার্ট এ থ্রেড টুয়াইস? সো একটা থ্রেডকে অ্যাকচুয়ালি একবার ইউজ করা যায়, দুইবার ইউজ করা যাবে না, বা মাল্টিপল টাইম ইউজ করা যাবে না। একটা থ্রেড অবজেক্ট যখন ক্রিয়েট করলা, থ্রেড টি ইজ ইকুয়াল টু নিউ থ্রেড দিয়ে এরকম একটা থ্রেড ক্রিয়েট করলা, ওই থ্রেডটাকে তুমি একবারই স্টার্ট করতে পারবা। স্টার্ট করে দিলে যেটা হবে, সে নিজের মতো করে রান করা শুরু করবে মেইন প্রোগ্রামের বাইরে। মেইন প্রোগ্রামের বাইরে বলতে হচ্ছে কি, মেইন থ্রেড থেকে আলাদা হয়ে সে নিজের মতো করে রান করতে পারবে, বাট তাকে তুমি এটা শেষ হয়ে গেলেও কিন্তু তুমি আবার তাকে স্টার্ট করতে পারবে না, ঠিক আছে? তোমাকে নতুন করে আবার থ্রেড ক্রিয়েট করতে হবে, আবার স্টার্ট করতে হবে, ঠিক আছে? কারণ একটা থ্রেডের লাইফ সাইকেল এরকমই, একবার নিউ থেকে শুরু হয়ে যখন টার্মিনেটরে চলে যাবে তখন থ্রেড শেষ, ফুললি ডেস্ট্রয়েড, এটাকে তুমি নতুন করে স্টার্ট করতে পারবা না। আর যদি স্টার্ট করো তাহলে ইলিগাল থ্রেড স্টেট এক্সেপশন এটা হচ্ছে গিয়ে থ্রো হবে, এবং এটা আসলে এক্সেপশন হ্যান্ডেল করলেও যা, না করলেও তা, কারণ তোমার এটা হবেই না, ঠিক আছে? এটা রানই করবে না অ্যাকচুয়ালি। সো নেক্সটে হচ্ছে গিয়ে যেটা জয়েন নামে একটা মেথড আছে। জয়েন মেথডটাও আসলে মোটামুটি একটা ইম্পর্টেন্ট মেথড। জয়েন মেথডটা হচ্ছে গিয়ে যখন কোনো একটা থ্রেড অন্য কোনো থ্রেডের জন্য ওয়েট করতে চায়, জয়েন করতে চায় তাকে, ঠিক আছে? দ্যাট মিনস মনে করো আমাদের কাছে দুইটা থ্রেড আছে, থ্রেড 1 থ্রেড 2। সো থ্রেড 1 থ্রেড 2 দুজন প্যারালালি কাজ করতেছে। এখন কোনো একটা সময়ে থ্রেড 1 এর এরকম দরকার হলো যে থ্রেড 2 শেষ করতে হবে কাজ, তারপরে থ্রেড 1 বাকি কাজটা কন্টিনিউ করতে পারবে। সে দুইজন একই সাথে দুইটা কাজ শুরু করছে, এখন অর্ধেক কাজে যাওয়ার পরে ফার্স্ট জনের দরকার হয়েছে সেকেন্ড জনের রেজাল্ট। সো সেকেন্ড জন পুরো কাজ শেষ না করলে, তার রেজাল্টটা না পাইলে ফার্স্ট জনের কাজ শেষ হবে না। সো এই ধরনের ক্ষেত্রে আমরা জয়েন ইউজ করব। জয়েনের ক্ষেত্রেও ইন্টারাপ্টেড এক্সেপশন দেখা দেয়। সো জয়েনের জন্য আমি তোমাদের একটা কোড রেডি করে রাখছি অলরেডি, এক্সপ্লেইন করি একটু। কোডটা একটু ফোল্ড করে রাখা আছে, দ্যাট ইজ ওয়াই মনে হচ্ছে জাস্ট 4 লাইনের। তো আমি অ্যাকচুয়ালি যেটা করছি, T1 এবং T2 নামে দুইটা থ্রেড ক্রিয়েট করছি, ঠিক আছে? এবং থ্রেডগুলো আসলে আলাদা কোনো ক্লাস ক্রিয়েট না করে অ্যানোনিমাস ক্লাস দিয়ে করছি, যাতে ছোট হয়, আদারওয়াইজ কমপ্লিকেটেড হয়ে যাবে বেশি। তো দুইটা থ্রেড ক্রিয়েট করছি এবং থ্রেড দুইটাকে স্টার্ট করে দিয়েছি। এবার দেখি আমরা থ্রেডের ভিতরে কি করছি। সো থ্রেডের ভিতরে যেটা করা আছে, জাস্ট রান মেথডটাকে ইমপ্লিমেন্ট করা আছে। একটা ফর লুপ চালাইছি ফার্স্ট থ্রেডের মধ্যে, 1 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করবে এবং প্রত্যেকবার লিখবে যে চাইল্ড 1 এর ভিতরে কত নাম্বার লুপ চলতেছে আর কি। সো 1 2 3 এটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে সে হাফ সেকেন্ডের মতো স্লিপে চলে যাবে, মানে হাফ সেকেন্ড ওয়েট করবে, ঠিক আছে? এটা একটু আমাদের ভিজুয়াল সুবিধার্থে স্লিপটা দিছি, স্লিপটা না দিলেও হয়তো। তো একটু আস্তে আস্তে প্রিন্ট করলে আসলে আমরা বুঝতে পারবো জিনিসটা কি হচ্ছে। সো ফার্স্ট থ্রেডের কাজ হচ্ছে কি, জাস্ট 1 থেকে 10 পর্যন্ত হাফ সেকেন্ড ওয়েট করে করে প্রিন্ট করবে। সো এই গেল থ্রেড 1। থ্রেড 2 তাও এক্স্যাক্টলি সেম করছি আমি, জাস্ট এখানে 100 থেকে 110 পর্যন্ত দিয়েছি এবং তাকে বলতেছি যে চাইল্ড 2। এবং এইখানে একটা নতুন লাইন এড করছি, সেটা হচ্ছে যখন 100 থেকে 100 101 102 103 এভাবে সে প্রিন্ট করতে থাকবে, বাট যখনই 103 প্রিন্ট করে ফেলবে তখন তাকে বলতেছি যে T1 ডট জয়েন। T1 মানে আগের থ্রেড, ডট জয়েন মানে T1 এর সাথে তুমি জয়েন করো। দ্যাট মিনস T1 শেষ হওয়া পর্যন্ত তুমি ওয়েট করবা। সো এই হচ্ছে কি জাস্ট দুইটা থ্রেডের মধ্যে পার্থক্য। T1 ইন্ডিপেন্ডেন্টলি চলতেছে, কিন্তু T2 ফার্স্টে ইন্ডিপেন্ডেন্টলি চললো, 103 এ আসার পরে বলতে তাকে ডিপেন্ডেন্ট করে দিয়েছি। তো আমি রান করি, যে দেখি দুইটা একসাথে চলতেছে। আচ্ছা, 103 এ যাওয়ার পরে দেখো চাইল্ড 2 আর রান করতেছে না, চাইল্ড 2 রান করতেছে চাইল্ড 1 যখন 10 ক্রস করে ফেলছে তখন। ঠিক আছে, খুবই সিম্পল একটা এক্সাম্পল। আমি যতবারই রান করি না কেন 103 এর পরে কিন্তু T2 আর রান করবে না, মানে চাইল্ড 2 আর রান করবে না, সে ওয়েট করবে চাইল্ড 1 এর জন্য শেষ করতে। তো আমরা যদি আসলে জয়েন না দিয়ে এরকম হয়তো যে আসলে কোনো থ্রেডিং ইউজ করলাম না, তাহলে আসলে চাইল্ড 1 আগে শেষ হবে, চাইল্ড 2 পরে শেষ হবে, ঠিক আছে? বাট 103 পর্যন্ত কিন্তু দুজন প্যারালালি কাজ করছে মাল্টি থ্রেডিং এর কারণে। তো এটাও আমাদের হইতে পারে যে প্যারালালি কাজ করার সময়ও কেউ কাউকে ওয়েট করে রাখতে পারে। তো সেটা আমরা করতে পারি জয়েন মেথডটার মাধ্যমে। তো এই হচ্ছে কি জয়েন। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে কি থ্রেড সিঙ্ক্রোনাইজেশন।
সো থ্রেড নিয়ে কাজ করার সময় একটা স্পেসিফিক প্রবলেম দেখা যায়, যেটা হচ্ছে যেগুলো শেয়ার্ড রিসোর্স না, যেগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ রিসোর্স আর কি, যেটা একসাথে দুইজন শেয়ার করতে পারে না, ওইসব রিসোর্স যখন একাধিক থ্রেড একই সাথে অ্যাক্সেস করতে চায় তখন আমাদের কিছু প্রবলেম দেখা যায়। যে সে মনে করো একটা ফাইল আছে, আমি একটা এখানে এক্সাম্পল ক্রিয়েট করে রাখছি। এখানে দেখো একটা ক্লাস আছে লেজি প্রিন্টার নামে একটা ক্লাস। সো লেজি প্রিন্টার ক্লাসের মধ্যে একটাই মেথড আছে প্রিন্ট, যেখানে আমি যেটা করছি যে সে একটা মেসেজ নেবে স্ট্রিং, মেসেজ নেওয়ার পরে স্ট্রিং টোকেনাইজারের মাধ্যমে সেটাকে টোকেনাইজ করবে, অথবা স্প্লিট ফাংশন ইউজ করেও করতে পারে, যাই হোক। সো প্রত্যেকটা ওয়ার্ডকে সে আলাদা আলাদা করে ফেললো, আলাদা আলাদা করে প্রত্যেকটা ওয়ার্ডকে সে যেটা করবে, এখানে ফাইল রাইটারের সাহায্যে মাইটেক্সট নামে একটা ফাইল আছে, ফাইল ওপেন করবে, ফাইল ওপেন করে এই প্রত্যেকটা ওয়ার্ডকে লিখবে, ওই ফাইলের মধ্যে লিখে সে 50 মিলি সেকেন্ড ওয়েট করবে এবং ফাইলটা ক্লোজ করে দিবে। এইভাবে একটা লাইন দিয়ে দিলে সে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে একটা একটা করে ওয়ার্ড ওই ফাইলটাতে রাইট করবে, ঠিক আছে। আর যেহেতু আমরা স্লিপ ইউজ করছি, ইন্টারাপ্টেড এক্সেপশনের জন্য ইউজ করলাম, আর যেহেতু ফাইল রাইটার ইউজ করছি, আইও এক্সেপশনটা ইউজ করছি। জাস্ট সিম্পল এটাই, কোডটা দেখতে একটু বড় মনে হলেও কোডের মধ্যে আসলে কাজ জাস্ট সিম্পল। একটা স্ট্রিং সে নেবে, স্ট্রিং নিয়ে এটাকে পার্ট পার্ট করে ওয়ার্ড বাই ওয়ার্ড একটা টেক্সট ফাইলে লিখবে, ওকে। আচ্ছা, তো এই যে লেজি প্রিন্টার, এই লেজি প্রিন্টারটাকে আমরা একটা থ্রেডের মাধ্যমে রান করাবো, ঠিক আছে, যাতে আমি একাধিক লাইন একসাথে প্রিন্ট করতে পারি। তো সে এখানে আমি একটা থ্রেড ক্রিয়েট করছি, রানেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছি মাই থ্রেড দিয়ে, যেখানে দুইটা প্রাইভেট ভেরিয়েবল নিচ্ছে, একটা লেজি প্রিন্টার আর একটা মেসেজ। সো তাকে লেজি প্রিন্টার আর মেসেজ দিয়ে তাকে আমি ইনিশিয়ালাইজ করতে পারি কনস্ট্রাক্টরের মধ্যে, এবং রান মেথডের মধ্যে আমি বললাম যে শুরুতেই একটা প্রিন্ট করে দিছি যে কোন থ্রেডের নামটা নিলাম, নিয়ে বললাম যে এই থ্রেডটা স্টার্ট হয়েছে এখান থেকে, হওয়ার পরে তখন আমি প্রিন্টারকে প্রিন্ট করার ইনস্ট্রাকশন দিলাম যে তুমি প্রিন্ট করো, দেন প্রিন্ট করা শেষে আমি বললাম যে ফিনিশড। আমার একটা একটা নোটিফিকেশন পাইলাম যাতে কখন শুরু হলো আর কখন শেষ হলো। এখন মেইন মেথড থেকে আমি কি করলাম, দুইটা স্ট্রিং নিলাম, একটা স্ট্রিং এর মধ্যে লেখা আছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, আর আরেকটা স্ট্রিং এ লেখা আছে হোয়াই সো সিরিয়াস। সো এই দুইটা স্ট্রিং এ আমি প্যারালালি প্রিন্ট করতে যাচ্ছি। লেজি প্রিন্টার, এখানে একটা লেজি প্রিন্টার অবজেক্ট নিয়ে নিলাম, ওকে। দেন দুইটা থ্রেড ক্রিয়েট করছি আমি, দুইটা থ্রেড নরমালি যেভাবে ক্রিয়েট করার কথা, দুইটা থ্রেড ক্রিয়েট করে দুইটার মধ্যে হচ্ছে কি লেজি প্রিন্টার, সেম লেজি প্রিন্টারটাকে পাস করলাম বাট ডিফারেন্ট মেসেজ পাস করলাম, ওকে। সো এখানে দুইটা একসাথে আমি প্যারালালি স্টার্ট করে দিলাম। তো দেখি আমরা কি হয়, দুইটাই স্টার্ট হয়েছে, দুইটাই ফিনিশ হয়েছে। সো এখানে কোনো আউটপুট আসে নাই, কারণ আমরা একটা টেক্সট ফাইলের মধ্যে আউটপুটটা লিখে রাখছি। সো টেক্সট ফাইলটা একটু দেখে আসি আমরা। এখানে একটা টেক্সট ফাইল আছে আমার। সো এখানে দেখো টেক্সট ফাইলটাতে হোয়াই টু বি সো অর সিরিয়াস, তারপর এটা ঠিক আছে, জাস্ট প্রথম দিকে দুইটাই একসাথে মিক্স আপ হয়ে গেছে, বিকজ এই যে মাই টেক্সট ডট টেক্সট যে ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে নন শেয়ারেবল, মানে দুইজন একই সাথে যদি এটাতে অ্যাক্সেস করতে চায় তাহলে ডাটা করাপশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এখানে আমার ডাটা করাপশন হয়েছে, ঠিক আছে, দুইটা একই সাথে এখানে রাইট করতে চাইছে এবং দুইটাই রাইট করছে, রাইট করার ফলে যেটা হয়েছে আমার লাইনের কোনো মিনিং আর থাকলো না। তো এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল আমি দেখাইছি তোমাদের জন্য, একটা সিম্পলি দেখানোর জন্য, বাট এটা আরো ডেভাস্টেটেড হয়ে যাবে যখন রিয়েল লাইফে আমরা অন্যান্য জিনিস নিয়ে কাজ করব, অন্য কোনো ফাইল নিয়ে বা ইয়ে নিয়ে, তখন ফাইলগুলো আসলে করাপ্টেড হয়ে যাবে, বিভিন্ন সময় তোমার প্রোগ্রাম আসলে টার্মিনেট হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে, এই প্রবলেমটাকে বলা হচ্ছে থ্রেড সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম, বিকজ এখানে T1 and T2, জাস্ট আ মোমেন্ট, আমরা যখন আরেকবার প্রিন্ট করব তখন এই ফাইলটা সমস্যা করতে পারে। আচ্ছা, সো এখানে T1 and T2 নামে দুইটা থ্রেড আছে। এই দুইটা থ্রেড যখন একই সাথে কাজ করতেছে, তারা হয়তো অন্যান্য অনেক কাজও করতে পারে, বাট সেম একটা ফাইল নিয়ে কাজ করতে যাচ্ছে, তখন দুইজন একই সাথে যদি ফাইলটাকে অ্যাক্সেস করে তাহলে প্রবলেম হবে। তো এটার সলিউশন কি? তখন আমাকে যেটা করতে হবে, থ্রেডকে সিঙ্ক্রোনাইজ করতে হবে। আচ্ছা,
থ্রেড সিনক্রোনাইজ করার জন্য জাভাতে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যে টেকনোলজিটা আছে ওটার নাম হচ্ছে মনিটর অ্যান্ড লক। তো মনিটর অ্যান্ড লক মানে কি, এখানে প্রত্যেকটা অবজেক্টের সাথে একটা করে মনিটর নামে একটা অবজেক্ট অ্যাসোসিয়েটেড থাকে বাই ডিফল্ট। যেসব রিসোর্স আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইউজ করব ওইগুলোর জন্য একটা মনিটর নামে অবজেক্ট থাকবে। তো যখনই ওই অবজেক্ট আমরা ইউজ করতে চাইবো তখন ওই মনিটরটাকে লক করতে হয়, ওই লকটাকে অ্যাকোয়ার করতে হয়। যে একটাই লক আছে, একটা মনে করো একটা ফাইলের একটাই ফাইলটাকে কেউ একজন লক করে রাখলো, কেউ একজন যখন ফাইলটাকে লক করে রাখছে তখন আরো একজন যখন সেম ফাইলটাকে ইউজ করতে চাইবে তখন কিন্তু সে গিয়ে দেখবে যে ফাইলটা লক, সে ইউজ করতে পারবে না, সে তখন ওয়েট করবে। জাস্ট লাইক আমরা একটু আগে স্লিপ বা জয়েন দিয়ে যেভাবে আটকায় রাখছিলাম একটা থ্রেডকে, এইভাবে একটা থ্রেড যখন এসে দেখবে অন্য কোনো থ্রেড এই লকটা অ্যাকোয়ার করে রাখছে, মনিটর অবজেক্টটা সে নিয়ে রাখছে, তখন সে ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত না ওই লকটা রিলিজ হয় বা মনিটরটা রিলিজ হয়। এখানে আমি লক আর মনিটর একবার ইন্টারচেঞ্জেবলি ইউজ করতেছি, ম্যাক্সিমাম জায়গায় এই ওয়ার্ডটা লক হিসাবে ইউজ করা হয়, যে অবজেক্টটাকে লক করে রাখা হয়েছে। তো আইডিয়াটা এরকম যে প্রত্যেকটা অবজেক্টের সাথেই তার নিজের একটা লক থাকবে এবং থ্রেড যারা ওই অবজেক্টটাকে ইউজ করতে চায় তারা রিকোয়েস্ট করবে লকের জন্য। কেউ একজন কোনো একটা ক্রাইটেরিয়াতে র্যান্ডমলি হোক বা প্রায়োরিটি বেসিস হোক কোনো না কোনোভাবে লকটাকে পাবে, পাইলে সে অন্যরা ওয়েটিংয়ে থাকবে। সে যখন লকটাকে রিলিজ করবে তখন যারা ওয়েটিংয়ে আছে তাদের কাছ থেকে যে কোনো একজন পাবে। এইভাবে একটা অবজেক্ট এট এ টাইম একজনই ইউজ করতে পারবে, ঠিক আছে? সো এই যে মনিটর বা লকের যে ব্যাপারটা, এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাবো আমাদেরকে তেমন বেশি কিছু করা লাগবে না। আমরা তিনভাবে করতে পারি, সিনক্রোনাইজড মেথড দিয়ে করতে পারি, সিনক্রোনাইজড ব্লক দিয়ে করতে পারি, অথবা স্ট্যাটিক সিনক্রোনাইজেশনের মাধ্যমে করতে পারি। তো এখানে আমি প্রথম দুইটা এর এক্সাম্পল দেখাবো কিভাবে করতে হয়। প্রথম দুইটা হচ্ছে গিয়ে তুলনামূলক ইজি, স্ট্যাটিক সিনক্রোনাইজেশনে আমি যেতে চাচ্ছি না, একটু বেশি কমপ্লিকেটেড, সো ওই এক্সাম্পলে আর আমি যাব না। প্রথম দুইটা দিয়ে আসলে তোমাদের সব ধরনের কাজ চলবে। সো ফার্স্ট অফ অল সিনক্রোনাইজড মেথড। সো একটা মেথড, সে একটা মেথড আছে আমার, যেই মেথডের ভিতরেই আসলে এই সিনক্রোনাইজেশন প্রবলেমটা দেখা দিচ্ছে। সে আমাদের প্রোগ্রামের মধ্যে কোন মেথডে অ্যাকচুয়ালি প্রবলেমটা দেখা দিচ্ছে? প্রবলেমটা দেখা দিচ্ছে এই প্রিন্ট মেথডের মধ্যে, ঠিক আছে? সো এই প্রিন্ট মেথডটা যখন রান করতেছে, এই প্রিন্ট মেথডটা মাইটেক্স কে ইউজ করতেছে, দ্যাট ইজ ওয়াই এই প্রিন্ট মেথডটাকে সিনক্রোনাইজ যদি আমি করে দিতে পারি তাহলে আমার আউটপুটটা সিনক্রোনাইজ ভাবে আসবে। তখন আমাকে যেটা করতে হবে জাস্ট সিনক্রোনাইজ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, আর কিছুই না। জাস্ট সিনক্রোনাইজ কিওয়ার্ডটা এখানে অ্যাড করে দিলাম। এই কিওয়ার্ডটা অ্যাড করে দেওয়ার কারণে আমি যদি এখন রান করি, রান করার পরে আমি আউটপুটটা যদি দেখি, দেখো why so serious, to be or not to be, that is the question। মানে দুইটা লাইন আলাদা আলাদা ভাবে প্রিন্ট হয়েছে। আবারও রান করি, আবারও গিয়ে দেখে আসি, ঠিক আছে? সো আমি আসলে দুইবার রান করছিলাম হোপিং দ্যাট যে টু বি অর নট টু বিটা আগে হবে, বাট যেহেতু ওই ইনস্ট্রাকশনটা আগে দেওয়া ছিল মোটামুটি আগেই হয়তো সিরিয়াসটাই আগে প্রিন্ট হওয়ার কথা, তবে মাঝে মাঝে টু বি অর নট টু বিও আগে প্রিন্ট হতে পারে, যেহেতু আমি আগে আলোচনা করেছি যে থ্রেডের ক্ষেত্রে এটা আসলে ডিটারমাইন্ড না। তো যাই হোক, দুইটা থ্রেড কিন্তু এখন আর ইন্টার কলাপস করেনি, একটা আর একটাকে করাপ্ট করতে পারেনি, বিকজ আমি যেই জায়গার মধ্যে করাপ্টেড হওয়ার বা যেই জায়গার মধ্যে আমি শেয়ার্ড রিসোর্সটা ইউজ করছি, যে এই যে প্রিন্ট ফাংশনের মধ্যে, প্রিন্ট মেথডটার মধ্যে, সেই প্রিন্ট মেথডটাকে আমি সিনক্রোনাইজড হিসেবে ইউজ করছি। সো এইটা হচ্ছে কি সিনক্রোনাইজড মেথড। আচ্ছা, তো সিনক্রোনাইজড ব্লকটা কি জিনিস? তো সিনক্রোনাইজড মেথড থেকে সিনক্রোনাইজড ব্লকটা কেন করব এটা একটু আলোচনা করি আগে। সো একটা মেথডকে যখন আমি সিনক্রোনাইজ করে দিলাম, একটু কলাপস করে রাখছি, সো এই লেজি প্রিন্টারের মধ্যে আরো অনেক মেথড থাকতে পারে। সো এই লেজি প্রিন্টের মধ্যে আরো অনেক মেথড থাকতে পারে। মনে করো সামথিং নামে একটা মেথড আমি দিয়ে রাখছি, এখানে এরর আসছে, পাবলিক বানানটা ভুল। ওকে, তো
এই প্রিন্ট মেথডটাই কিন্তু শুধুমাত্র সিঙ্ক্রোনাইজ হয়েছে, সামথিং মেথডটা কিন্তু এখন সিঙ্ক্রোনাইজ না। তো সামথিং এর ভিতরে যদি আবার এমন কোনো আমি রিসোর্স ইউজ করি যেটা দুইজন ইউজ করলে করাপ্টেড হয়ে যেতে পারে, ইন দ্যাট কেস সামথিংকেও আমার সিঙ্ক্রোনাইজ করতে হবে। দ্যাট মিনস আমার লেজি প্রিন্টার ক্লাসের যে অবজেক্টটা আছে, লেজি প্রিন্টারের অবজেক্ট, এটা কিন্তু সিঙ্ক্রোনাইজড না, তার ভিতরে একটা ছোট্ট পার্ট সিঙ্ক্রোনাইজড। ঠিক আছে, সো এই যে সিঙ্ক্রোনাইজড মেথড, দ্যাট ইজ ওয়াই আরো যদি 5টা মেথড থাকে সবগুলোকেই সিঙ্ক্রোনাইজ করতে হবে। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য মনে করো লেজি প্রিন্টারের ভিতরে যা আছে সবকিছুই আমি সিঙ্ক্রোনাইজড ওয়েতে ইউজ করতে যাচ্ছি, তখন মেথডটাকে আলাদা করে সিঙ্ক্রোনাইজ না করে আমি যেখানে কল করতেছি পুরো লেজি প্রিন্টারটাকে আমি সিঙ্ক্রোনাইজড করে দেব। তো এটা আমরা ইউজ করতে পারি সিঙ্ক্রোনাইজড ব্লক দিয়ে। সিঙ্ক্রোনাইজড কিওয়ার্ডটা লিখবো, কিওয়ার্ডের ভিতরে কোন অবজেক্টটাকে সিঙ্ক্রোনাইজ করতে যাচ্ছি, আমরা লেজি প্রিন্টারকে সিঙ্ক্রোনাইজ করতে যাচ্ছি, এটা দিয়ে দিলাম এবং ওইখান থেকে আমি লেজি প্রিন্টারকে কল করলাম। তাহলে এই যে প্রিন্ট মেথডটা কল হয়েছে এটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে কল হবে, যদিও মেথডের ভিতরে সিঙ্ক্রোনাইজড লেখা নাই। এই মুহূর্তে মেথডটা কিন্তু সিঙ্ক্রোনাইজড ওয়ে লেখা নাই মেথডটা, বাট যখন কলিং করতেছি তখন সিঙ্ক্রোনাইজড ওয়েতে কলিং করতেছি। তো এখানে আরো একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে এইখানে লেজি প্রিন্টার মেথডটা কিন্তু আমার নিজের মেথড, দ্যাট ইজ ওয়াই আমি এখানে সিঙ্ক্রোনাইজড মেথড ইউজ করি আর ব্লক ইউজ করি, দুইটাই আমার কাজ করতেছে। বাট এরকম যদি হয় যে তুমি অন্য কারো কোনো ক্লাসের অবজেক্ট ইউজ করতেছো, তার মেথড ইউজ করতেছো, সে এই লেজি প্রিন্টারটা আমি তোমাদেরকে কোড লিখে দিছি এবং সোর্স কোড তোমাদেরকে দেই নাই, তোমাদের শুধু লাইব্রেরিটা দিছি, বলছি যে তোমরা লেজি প্রিন্টারের প্রিন্ট ফাংশনটাকে প্রিন্ট মেথডটাকে ইউজ করবা। এখন তাহলে তো তুমি তো আমার মেথডটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, তোমাকে এই ব্লকটা ইউজ করতে হবে যাতে আমার পুরো কোডটাই সিঙ্ক্রোনাইজ হয়ে যায়। সো এই দুই ধরনের, বাট কাজ সেমই। এখনো যদি আমি রান করি, একটু দেখে আসি এটা আছে কিনা, ডিলিট করে দিই আগে, ফাইলটাকে ডিলিট করে আসতে হবে, অথবা দুইবার লেখা চলে আসবে। আবারও রান করলাম, আবারও যদি আউটপুটটা দেখি, সেম আউটপুটটাই আসছে। তার মানে সিঙ্ক্রোনাইজড করে দিলে কি হবে, দুইটা থ্রেড তখন আর ফাইলটাকে করাপ্ট করবে না। এখন আমি সিঙ্ক্রোনাইজড ব্লক ইউজ করতে পারি অথবা সিঙ্ক্রোনাইজড মেথড ইউজ করতে পারি, যেটা আমার কাছে বেটার মনে হয়। তো এই ছিল সিঙ্ক্রোনাইজেশন। থ্রেড নিয়ে কাজ করতে হলে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ফাইনালি থ্রেডের সিঙ্ক্রোনাইজেশনের জন্য আরো 3টা মেথড ইউজ করা হয়, ওয়েট, নোটিফাই, নোটিফাই অল। এগুলার আমি আসলে ফুল এক্সাম্পল দেখাবো না, এক্সাম্পলের জন্য নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এক্সাম্পলটা অনেক বড়, সো ওই লিঙ্কে গিয়ে তোমরা এক্সাম্পলটা দেখতে পারো যে কিভাবে কাজ করতেছে। আমি সংক্ষেপে একটু বর্ণনা দিয়ে দিচ্ছি যে কি করে। সো ওয়েট মেথডটা, মনে করো আমি কারেন্টলি কোন একটা লক অ্যাকোয়ার করে রাখছি, ঠিক আছে, আমি থ্রেড মনে করো এই মাই টেক্সট ফাইলটা আমি নিয়ে রাখছি, সো অন্য কেউ আর মাই টেক্সটকে এডিট করতে পারবে না। এখন কাজ করার মাঝখানে একটা সময় আমার মনে হলো এখন আর আমার এই ফাইলটার দরকার নাই, আমি এই ফাইলটা পরবর্তীতে আমার দরকার হবে, আপাতত সামহাও অন্য কোনো একটা কাজের কারণে আমি ওয়েট করতেছি, তখন আমি ওয়েট মেথডটাকে কল করব। ওয়েট মেথডটা কল করলে যেটা হবে, যেই লকটা আমি অ্যাকোয়ার করে রাখছিলাম সাথে সাথে সে সেটা রিলিজ করে দিবে। তার মানে আমার থ্রেডের কাজ শেষ হয় নাই এখনো, বাট আমি লকটাকে রিলিজ করে দিছি। তো আমি লকটা ছেড়ে দেওয়ার সাথে সাথে অন্য যারা ওয়েটিং এ ছিল তাদের মধ্যে থেকে যে কেউ একজন লকটা পাবে এবং সেই ইউজ করবে। আচ্ছা, তো আমি কতক্ষণ পর্যন্ত ওয়েট করব? ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না অন্য কোনো এই লকটা এখন যে নিয়ে নিছে, অন্য কোনো মেথড, অন্য কোনো থ্রেড, তারা যতক্ষণ পর্যন্ত না নোটিফাই বা নোটিফাই অল টাইপের কোনো মেথড ইউজ করে। ঠিক আছে, সো অন্য কোনো থ্রেড যখন নোটিফাই মেথডটা ইউজ করবে, তখন নোটিফাই মানে কি তার কাজ শেষ, তখন সে আমি ওয়েটিং আছি, আমার কিন্তু কাজ শেষ হয় নাই, আমি ওয়েট দিয়ে ওয়েটিং এ চলে গেছি। আমার যদি কাজ শেষ হইতো তাহলে আমি নোটিফাই করে দিতাম। তো আমি ওয়েট দেওয়ার কারণে আমার লকটা আমি ছেড়ে দিলাম, অন্য কেউ লকটা নিয়ে তার কাজ শেষ হয়ে গেলে সে নোটিফাই কল করবে। নোটিফাই কল করলে তখন যারা ওয়েটিং এ আছে এখন, তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে ওয়েট করা হবে। ঠিক আছে, ওয়েট করে বলা হবে যে ঠিক আছে তুমি এখন লকটা নিতে পারো। নোটিফাই অল মানে হচ্ছে কি সবগুলা লককেই সবগুলা থ্রেডকেই ওয়েট করা হবে যারা এই লকের জন্য বসে আছে। সো নোটিফাই আর নোটিফাই অল এর মধ্যে খুব একটা পার্থক্য নেই,
দুইটা মোটামুটি সেম, একটাতে হচ্ছে গিয়ে স্পেসিফিক টার্গেট করে ওয়েক করা হয়, আর একটাতে সবগুলোতে ওয়েক করা হয়। বাট যে কোনো একটা পদ্ধতিতে রাউন্ড রবিন হোক আর প্রায়োরিটি বেসড হোক, কোনো না কোনো ভাবে যে কোনো একজনই কিন্তু লকটা পাবে। তো এই ছিল মোটামুটি থ্রেড নিয়ে আলোচনা। এছাড়াও থ্রেডের মধ্যে ইন্টার থ্রেড কমিউনিকেশন, ডেডলক, ইন্টারাপশন, থ্রেড গ্রুপ, অনেক কিছুই আছে। তো এত কিছু আসলে আমরা এখন আলোচনা করব না, থ্রেডের বেসিকটাই আসলে আমরা আগে বুঝে নিই। তো এখানে যেই সব কোড ইউজ করছি এগুলা তোমরা রিক্রিয়েট করার চেষ্টা করবা, ভিডিওটা দেখে দেখে রান করবা, বোঝার চেষ্টা করবা যে কোন জায়গার জন্য কোন জায়গাটা হয়েছে, নিজেরা একটু টুইক করে চেষ্টা করবা যে আসলে একটু যদি ওলট পালট করে দেখি কি হয়, তাহলেই কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি থ্রেডগুলো কিভাবে কাজ করতেছে। এবং অ্যাডভান্স প্রোগ্রামিং এর জন্য থ্রেডটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় ইউজ করতে হয় থ্রেড, বুঝে হোক না বুঝে হোক। সো এটার কনসেপ্টটা জানা থাকলে পরবর্তীতে ইউজ করাটাও সহজ হয়ে যাবে।